যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়োগ, আমার ঘুম নিয়োগ হরণ করে। কে? এই কদিন কাজের চাপটা এত বেড়ে গেছে, ঘুমটা আমার ঠিক মতো হতে চাইছে না। আর তার মধ্যে পাড়ার অসভ্য ছেলেগুলো মাঝরাতে নেশা করে এরকম উৎপাত করবে, সামনে পেলে এক একটার হাত পা ভাঙবো। ঘামে প্রায় সারা শরীর ভিজে গেছে। দেওয়াল ঘড়িতে দেখতে পেলাম 3টের ঘন্টা। মনকে বোঝালাম অনেকটা চাপ নিয়ে ফেলছি হয়তো আমি, একটু শান্ত হওয়া দরকার। আমার বন্ধু পাকরাশিকে একবার জানাই, আর নিতে পারছি না আমি। দেখ ভায়া অনি, মনের আর দোষ কি? তোর ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা তো আমরা সকলেই জানি। সর্বরীর তোকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে চলে যাওয়াটা তুই আজও মেনে নিতে পারিসনি। থাক না এসব কথা, তুই বরং আমার জন্য একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করতো। পাকরাশি আমার দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো। অনি, তোকে দেখে কিন্তু আমার মোটেও সুবিধের ঠেকছে না। তোকে দেখে মনে হচ্ছে কোনো এক প্রাচীন প্রেত তোর মধ্যে বাসা বেঁধেছে। কি সব যাতা বলছিস? এই কদিন প্রচুর কাজের চাপ যাচ্ছে, হয়তো সেই জন্য আমার মুখটা এরকম শুকিয়ে গেছে। সেরকম হলে কোনো জায়গা থেকে বেরিয়ে আসবো, কিন্তু কার সাথে যাব? তুই যাবি আমার সাথে? দাঁড়া দাঁড়া, আমি আজকেই সর্বরীকে জানাচ্ছি। তোর এই অবস্থা আমি কিছুতেই চোখে দেখতে পারছি না। না, আমার দিব্যি, তুই কিন্তু কিচ্ছু জানাবি না। হয়তো ওর জীবনে ভালো আছে, আমি ওর জীবনে আর কাঁটা হয়ে বেঁচে থাকতে চাই না। কিন্তু এভাবে মরে বেঁচে থাকার কি কোনো মানে হয় অনি? ঠিক আছে, তুই যখন বলছিস আমি ওকে কিছু জানাবো না, বল কোথায় যেতে চাস? আমি তোর সাথেই যাব। বায়ু পরিবর্তন করলে হয়তো তোর মনের অবস্থা কিছুটা ঠিক হবে। আমি এখন চলি। শোন, তুই সাবধানে থাকিস, কাজের মধ্যে থাকিস। অফিস থেকে কোনো মতে 2 দিনের ছুটি নিয়ে বেরিয়েছি, সাথে করে পাকরাশিও আছে। এই আর কোনো সময় পেলি না? তোকে এই সময়েই এখানে আসতে হলো? সব হোটেলে ভিড়ে ঠাসা, কোনো হোটেলে পা দেওয়ার মতো জায়গা নেই। পাকরাশি ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বকবক করে যাচ্ছিল। খিদে পেলে যে ওর মাথা ঠিক থাকে না সে আমি বেশ ভালো করেই জানি। পাকরাশি, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস গানটা? গান? দেখ অনি, খালি পেটে এসব ইয়ার্কি ফাজলামি আমার একদম ভালো লাগে না, কিন্তু বলে দিলাম। এখন চল তো খেতে। পাকরাশি আমায় টানতে টানতে কাছাকাছি একটা ভাতের হোটেলে নিয়ে গেল। অপরিচ্ছন্ন থালা বাসনে মাছি ভন ভন করছে সেখানে। দেখি গাটা কেমন গুলিয়ে উঠল। নে, মুখ চোখ অমন করতে হবে না, যা আছে চুপচাপ খেয়ে নিবি। খাবারগুলো পেয়ে রীতিমতো হাঙরের মতো খেতে শুরু করলো পাকরাশি। কিরে, আস্তে খা, আস্তে খা। আর খা তো, ঘৃণা করে কি হবে শুনি? কিরকম একটা অস্বস্তি হচ্ছিল, তবু খেয়ে নিলাম। প্রচন্ড খিদে পেয়েছিল। হঠাৎ গাটা কেমন গুলি উঠল, অসম্ভব বমি পেল আমার। কিরে কিরে, কি হলো তোর? আরে অত ঘামছিস কেন অনি? মাথাটা ঘুরছে প্রচন্ড, কি হয়েছে বুঝতে পারছি না। হ্যাঁ অনি, অনি ওঠ। অনি, কি হলো তোর? আবছা একটা স্বর ভেসে এলো। ঘরমাক্ত শরীরে ওর দিকে তাকানোর চেষ্টা করলাম। এরপর কখন যে জ্ঞান হারিয়েছি জানি না। পাকরাশিদা,
কি যে করে না। কি হয়েছে ওর? সর্বরী, সর্বরী তুমি এসেছো? ভাগ্যিস কাউকে না জানিয়ে তোমায় খবর দিয়েছিলাম। এখন সব কথা থাক না, বরং আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। এই অবস্থায় ওকে আমি আর দেখতে পারছি না। কোথায় নিয়ে যাব? একটা হোটেলেরও ব্যবস্থা করতে পারিনি, এত ভিড়, একটা রুম পেলাম না পর্যন্ত। উফ, এখন কি যে করি না। ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। অভয়বাবু, আরে না না, আপনারা বিপদে পড়েছেন, একটু সাহায্য না করলে কি আর মানুষ হলাম। আপনারা বরং বিশ্রাম নিন। হ্যাঁ, আমি চলি। পাকরাশিদা, আমি তাহলে এখন চলি। ডাক্তারবাবু তো ওষুধগুলো দিয়ে গেছেন, সময় মতো ওগুলো খাইয়ে দেবেন। তুমি চলে যাবে সর্বরী? অনির এমন অবস্থা দেখেও তুমি চলে যাবে? ঘুম থেকে উঠে আমাকে দেখলে ওর ভালো লাগবে না পাকরাশিদা। তুমি ভুল বুঝছো ওকে সর্বরী, ও আজও তোমায় ভালোবাসে। শুধু ও কেন, তুমি কি কম বাসো? কেন ছেলে মানুষই করছো তোমরা? মিটিয়ে নাও না, মিটিয়ে নাও। এই মেটানো নয় দাদা, মেটানো গেলে আজ এতগুলো দিন আমরা আলাদা থাকতে পারতাম না। ক্ষমা করুন আমায়, এই অনুরোধ আমি রাখতে পারবো না। আমি যদি আপনার নিজের বোন হতাম, আপনি এমন একটা মানুষের সঙ্গে আমাকে থাকতে বলতেন যে অন্য মেয়ে মানুষের সাথে রাত কাটায়? মানে? এ কথা আমি কাউকে বলিনি পাকরাশিদা, শুধু আপনাকে বলছি। আমাদের 10 বছরের বিবাহিত জীবনে আমরা নিঃসন্তান থাকলেও আমাদের খুব ভালো সময় কাটছিল। ও আমাকে কখনো বলেনি, কিন্তু আমার এটা নিয়ে খারাপ লাগা তো ছিলই। সেবার কয়েকদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম, ওর কাজ ছিল তাই ও যেতে পারিনি। 20শে মার্চ ভোরবেলা যখন আমি ঘরে ঢুকলাম, তখন অন্য এক চিত্র চোখে পড়ল। অনি বিছানায় শুয়ে আছে, আর বিছানার এক পাশে একটা মেয়ে নির্লিপ্ত দৃষ্টিতে গান গাইছিল। এ কি, কে আপনি? কি হলো, হাসছেন কেন? কে আপনি? কি গো, ওঠো না অনি, অনি ওঠো না অনি। ও উঠবে না, ওকে জাগিও না। তুমি চলে যাও এখান থেকে। আমি পুরবী, ওর প্রেমিকা। ও তোমাকে ভালোবাসে না, ও শুধু আমার, শুধু আমার। চলে যাও, চলে যাও এখান থেকে। রাগে, ঘেন্নায়, লজ্জায় আমি সেদিন বেরিয়ে এসেছিলাম। খুব আশ্চর্য হয়েছিল অনির ওই রূপ দেখতে পেয়ে। এরপরও ওই মেয়েকে আমি বহুবার দেখেছি ওর সাথে। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে সর্বরী। কিচ্ছু ভুল হয়নি পাকরাশিদা, মনে হয়েছে সব সমস্যা আমি নিঃসন্তান বলে, তাই চুপি সারে ওর জীবন থেকে সরে গেছি। যখন জ্ঞান ফিরল, খুব আবছা দুটো কণ্ঠস্বর। চোখ মেলে তাকালাম, চারপাশটা খুব চেনা লাগলো। বাইরে কারা কথা বলছে। আমি বলবো তবু তুমি পাকরাশি আরেকজন কে? ধর্মনিয়ে বিছানা ছেড়ে উঠে বাইরে গেলাম। পাকরাশি, পাকরাশি, সর্বরীর আওয়াজ পেলাম মনে হলো। কোথায় ও, কোথায়? এ কি তুই এভাবে উঠে এলি যে? সুস্থ লাগছে এখন? আরে না না, কেউ নেই, কেউ নেই। সন্ধ্যা হচ্ছে, তুই রেস্ট নে। আমি বরং চায়ের ব্যবস্থা করি তোর জন্য। তোর যেন কোনো কিছুতেই তর্স হয় না। আহ, তুই বস না। পাকরাশি আমার একটা কথাও শুনলো না, চলে গেল। কি যে হয় ওর মাঝে মাঝে আমি বুঝি না। জায়গাটাকে এত চেনা লাগছে কেন আমার বুঝতে পারলাম না। কোনো কালে তো এই তল্লাটে আসা হয়নি আমার। এই বাড়িটাও কেমন অদ্ভুত। জনবসতি এলাকার বাইরে, চারপাশে
কেমন শূন্য। শোবার ঘরে গিয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। সেগুন কাঠের ড্রেসিং টেবিলের পাশে একটা তানপুরা, আর তার পাশে একটা বিরাট ছবি, ষোড়শী রূপসী এক মেয়ে, টানা দুটো চোখ। তার ওই রূপের জৌলুস যে কাউকে দিশেহারা করে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে ঘরে কারোর অস্তিত্ব অনুভব করলাম। পিছন ফিরে দেখতে বিছানার মধ্যে একটা মেয়েকে দেখতে পেলাম। আলগাভাবে শুয়ে আছে, হাতের কাছে একটা পানের ডাবর, মুখে এক খিলি পান। এই যে মিস্টার, কতদিন পর আজ আপনার পায়ের ধুলো পড়লো বলুন তো মশাই? এখন তো আর তোমার পাত্তাই পাওয়া যায় না। এই, কে বলুন তো আপনি? খুব চেনা চেনা লাগছে আপনাকে, খুব চেনা। আমাকেও তোমায় চিনতে হবে শেষ পর্যন্ত। এখন তো ঘরে তোমার বউ, ভুলে তো যাবেই আমায়। তবে তোমায় সংসার থেকে বের করে আনতে কিন্তু আমার খুব কসরত গেছে। বাবাকে আমি সব বলে রেখেছি, উনি এলেই ওনার কাছে আশীর্বাদ নিয়ে আজই বিয়েটা সেরে ফেলবো। এসব কি যাতা বলছেন আপনি? আমি ভালো কথা বলছি, এক্ষুনি চলে যান এই ঘর ছেড়ে। সাথে সাথেই কারেন্টের গোলযোগ সারা বাড়ি জুড়ে। সমস্ত বাতি বন্ধ হয়ে গেল। এদিকে পাকরাশির কোনো পাত্তা নেই। বেশ ভয় লাগলো। চারপাশটা কিরকম গা ছমছমে। পাকরাশি, পাকরাশি কোথায় তুই? চারদিকে সমুদ্রে পাগল করা গর্জন। প্রচন্ড ভয়ে আমি কুঁকড়ে গেলাম। তুমি একবার চলো সর্বরী, তুমি শেষবারের মতো অন্তত একবার ওর সাথে কথা বলো। হাত জোর করে বলছি তোমায়, একটিবার চলো প্লিজ। বেশ, আপনি যখন এত করে বলছেন, ফিরে যাওয়ার আগে একবার শেষবারের মতো দেখা করে যাই ওর সাথে। আমার সাথে কি হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এখনো। মিশমিশ অন্ধকারে মেয়েটি যে এখনো বিছানায় আছে তার অস্তিত্ব আমি বারবার টের পাচ্ছি। দেরাজের ওপর থাকা লণ্ঠনটা হঠাৎই জ্বলে উঠল। তার পিছনে একটা ধুতি পাঞ্জাবি পরা মানুষ, বয়স্ক, অতি শীর্ণকায় চেহারা তার। ওনাকেও বড় চেনা ঠেকলো। হ্যালো বিভাস, এবার তো আমি তোমাদের সম্পর্কে সায় দিয়েছি। এবার তো অন্তত আমার মেয়েটাকে মেনে নাও, বিয়ে টিয়ে করো বাবা। বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি বিভাস। তাহলে এবার অন্তত আমরা বিয়েটা সেরে ফেলি। তার জন্যই তো তোমাকে টেনে এনেছি এত দূর। এ আমার কত জন্মের আকাঙ্ক্ষা আজ পূর্ণ হবে। আজ ভরা পূর্ণিমা, চাঁদের নিটোল আলো, বাড়ির সামনে শামিয়ানা পড়বে আলোর রোশনাই। আমি পান পাতা হাতে নতুন বউয়ের সাজে তোমার সামনে দাঁড়াবো। তাড়াতাড়ি করো বিভাস, তাড়াতাড়ি করো, আর দেরি নয়। লণ্ঠনের আলোয় বিছানায় বসে থাকা মেয়েটির দেহ এক ঝলক চোখে পড়ল। সারা শরীরে ফ্যাকাশে শুকিয়ে যাওয়া চামড়া, ওরক্ষে কুটুরে চোখ নেই, দাঁতগুলো নরকঙ্কালের মতো বেরিয়ে এসছে ঠিকরে ঠিকরে। সেই মুখেও পান গোঁজা। আঁতকে উঠলাম ভয়ে। অতঃপর হঠাৎ মনে পড়ল ওই গানটা তো ওই মেয়েটারই গাওয়া। আমার অবচেতন মনে বারবার শুনতে পাই যে গান। আমার হাতখানা ধরো বিভাস, তুমি আজও বুঝতে পারবে তোমার জন্য কতখানি প্রেম লুকিয়ে আছে আমার মনে। অজান্তেই আমার হাত চলে গেল ওর হাতে। আহ, এই দৃশ্য আমাকে দেখতে হলো। দেখুন পাকরাশিটা দেখুন। এরপরেও আপনি বলবেন আপনার বন্ধু ভালো? এই মেয়েটাকে আমি সেদিন রাত্রে দেখেছিলাম। আমি ভুল হতে পারি না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। মুহূর্তে খেয়াল করলাম পিছনে দাঁড়িয়ে আছে সর্বরী আর পাকরাশি, আর তার সাথেই দেখলাম মেয়েটির সেই ভয়ানক রূপ। এই এই ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওকে যেতে বলো, না হলে কিন্তু আমি ওকে শেষ করে দেবো। এই যে মিস্টার পাকরাশি আর সর্বরী, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমরা। আমার জামাইকে তোমরা এনেছো, তার জন্য অনেক ধন্যবাদ। কি কি যাতা বলছেন? ঠিকই বলছি, এখনই তোমরা বিদায় হও, বিদায় হও এখান থেকে। লোকটা সেই কঙ্কাল রূপ জীবনেও ভোলার নয়। পুরো রীতিমতো সর্বরীর গলা টিপে ধরলো। হতচ্ছাড়ি, কাল নাগিনী, আমার প্রেমিককে কেড়ে নেওয়া। আজকে তোকে আর ছাড়বই না। এই পুরবী বিবাসের আমাদের মাঝে কেউ এলে তাকে আমি জানে মেরে দেবো। এই পুরবী নামটা কোথায় যেন শুনেছি, কোথায় শুনেছি আমি। কিছু
কিছুতেই মনে করতে পারলাম না। ততক্ষণে আমি ঝাঁপিয়ে পড়েছি ওদের উপর। এই ছাড়ো ছাড়ো, সর্বরীকে ছেড়ে দাও। পাকরাশি আর আমি মিলে মেয়েটার হাত কোনো মতে সর্বরীর গলা থেকে ছাড়ালাম। পালাও সর্বরী, পালাও, পাকরাশি পালা। কোনো মতে ওরা সিঁড়ি দিয়ে নিচে নামলো। সর্বরী আমার হাতটা টেনে ধরেছে তখনও। পিছন থেকে লোকটার পুরবীর আর্তনাদ। কত জন্মে আমাদের মিলন হয়নি, এই জন্মেও হলো না। আমার মুক্তি হবে না। আমাকে মুক্তি দাও বিভাস, আমাকে মুক্তি দাও, যেও না। অতঃপর সমুদ্রের ধারে এসে আমরা দাঁড়ালাম তিনজনই। আমাদের সামনেই লোকালয়। আশা করি ওই অতৃপ্ত আত্মারা আমাদের আর ছুঁতে পারবে না। পাকরাশি আমাদের দিকে তাকালো। সবকিছু কেমন অদ্ভুত, ভুতুড়ে। এই মেয়েটা আদৌ কে ছিল কিছু বুঝতে পারলাম না রে। আমি বুঝেছি, ও আমার পূর্বজন্মের প্রেমিকা। আমি জানি না কেন আমাদের মিলন হয়নি, সেসব আর আমার মনে পড়ে না, আর আমি জানতেও চাই না। আমি তুমি ক্ষমা করে দিও। এসব কি বলছো তুমি? ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না এখানে। যাক, আর হয়তো তোর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। ভাগ্যিস এখানে এলি। আমার আরেকবার তোদের বিয়ের নিমন্ত্রণটা খাওয়া হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার।